যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছেন এবং যে পরিবর্তনের কথা বলছেন, সে পরিবর্তন কি দেখেন বা হবে বলে মনে হচ্ছে? অবশ্যই আমি যদি এটা যদি আমার মাথায় এসে থাকে জি। এবং আমার কথার সঙ্গে যদি বা সাধারণ মানুষ যদি এটার সঙ্গে সঙ্গতি, যদি তার মনের ভাব, তার মনের সঙ্গে মেলে কথাটা, অবশ্যই এটা আজকে হোক কালকে হোক হবে, এটা হবেই। আমরা যখন থেকে আমরা স্থির করেছি বাংলাদেশের জনগণ যে আমরা এই ফ্যাসিস্ট সরকার চাই না, আমরা ফ্যাসিস্ট শাসন চাই না। আপনি কি হয়নি 2023 সালে আমার বই প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থান ও গঠন 2023 সালে, এবং কাকতালীয়ভাবে সেই তারিখ ছিল 5ই আগস্ট। আর 2024 সালের 5ই আগস্ট তো গণ অভ্যুত্থান হয়েছে, হবে না কেন? তার ফলে আপনি যদি আমরা জনগণ যদি কল্পনা করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভাবতে সক্ষম হই, আমাদের চেতনার যেখানে ঘাটতিগুলো আছে সেই চেতনার ঘাটতিগুলো যে আমরা যদি কাটিয়ে উঠতে পারি, এই যে আমি আপনাকে ডাকছেন, আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, গত 15 বছর তো আমি কথাই বলতে পারিনি। তাহলে যখন আমি সুযোগ দিচ্ছেন, তারা আমার কথা শুনতেছে, আজকে বাংলাদেশের নাগরিকরা শুনছে না, ফলে তারও তো মনে আসবে ফরহাদ সাহেব কি ঠিক বলছেন, এবং হয়তো কেউ বলবে যে না তিনি ঠিক বলেননি, অনেকে তিনি ঠিক বলছেন। এই তর্কের মধ্যে তো আপনাকে ঢুকতে হবে। তাহলে এই সরকার কাঠামো থেকে আমরা অচিরে কি পরিবর্তন দেখব? আমি তো পরিবর্তন চাই, আমি তো বলে যাব, আমি তো চেষ্টা করবো। আপনারা কি চান? আপনারা কি চান? সাংবাদিকরা, গণমাধ্যমের কর্মী হিসেবে আমি তো দেশের নাগরিকও, আপনারা কি চান? জি, আমরা আসলে আপনার কথাই আমরা তুলে না ধরতে না, চাই। সেটা নয়, আপনি এটা বলবেন না। আমরা ভালোর জন্যই চাই যে না না, এটা তো অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা। গণমাধ্যম তো আমাদের রাষ্ট্রের বাইরের কিছু না। গণমাধ্যম তো রাষ্ট্র গঠনে একটা গুরুত্বপূর্ণ তার একটা ভূমিকা আছে। এগুলো তো আপনারা শেখ হাসিনা আমলে করেছেন। শেখ হাসিনা আমলে আগাগোড়া প্রত্যেকটা গণঅভ্যুত্থান শেখ হাসিনা দালালি করেছে না? তাহলে এখনকার গণমাধ্যমগুলো এই অন্তর্বর্তী সরকার দালালি করতে পারবে না কেন জনগণের পক্ষে? এগুলো তো খুবই, আমাকে আপনি বুদ্ধিজীবী বলেছেন, ফলে আমার কথাই কিন্তু কড়া কড়া হবে। নিশ্চয়ই। সেজন্য আমি বলছি যে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমরা এর আগে যে ভূমিকা রেখেছি, এটা তো একটা ফ্যাসিস্ট ক্ষমতা নাই, এটা তো কোনো ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা নেই। তাহলে আমাদেরকে অবশ্যই তাকে শক্তিশালী করবার দায়টা আমাদের সকলের, আপনার আমার সকলেরই। জি, আমি তার পরবর্তী প্রশ্নে যাই। ভারত নিয়ে ভারতের মিথ্যা প্রোপাগান্ডা, তথ্য আগ্রাসন, আমরা আসলে 5 আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আসলে এই অপপ্রচার প্রোপাগান্ডা চলছে। আসলে 5 আগস্টের আগের সম্পর্কটা যদি আমরা দেখি বা তার পরের সম্পর্ক এত বৈপরীত্য কেন মনে হচ্ছে? দেখুন, ভারত তার একটা এজেন্টকে হারিয়েছে, এবং ভারতের এই যাবৎকালের তার যত রকম কূটনৈতিক তার যে চিন্তা, এবং এই উপমহাদেশে তার যে ভূরাজনৈতিক তার যে নকশা, এই নকশাটা ওলটপালট হয়ে গিয়েছে 5ই আগস্টে। ফলে ভারত উন্মাদ হয়ে গিয়েছে। এটা তো উন্মাদ হওয়াটা তো খুবই সঠিক। ভারত যে উন্মাদ হবে এটা বোঝার মতন তো জ্ঞান আমাদের থাকা উচিত ছিল নাকি? এবং শুধু উন্মাদ হওয়ার ব্যাপারটা বাদ দিন, আপনি এখান থেকে একটা খুনিকে তারা আশ্রয় দিয়েছে, এটা তাদের পক্ষে একটা কূটনৈতিক বিপর্যয়, এটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। যদি আজকে আন্তর্জাতিক পরিস্থিতি যদি বাংলাদেশের পক্ষে থাকে, বা আমরা যদি ঠিকমতো এই ভূরাজনৈতিক বাস্তবতাকে আমরা আমলে নিয়ে আমরা যদি সঠিকভাবে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমরা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত আনতে পারতাম। আপনি তো এখন ইচ্ছা করলে ভারত থেকে তাদেরকে পাবেন না, সেখানে কথা বাদ দিন, খুনিদেরকে ফেরত পান কিনা আপনি আমাকে বলেন। আপনি তো এর আগে অনুপ চেটিয়াদের ফেরত দিয়েছেন না? শেখ হাসিনা ফেরত দিয়েছে তো। আপনি কত কোটি টাকার তার যে এই যে সীমান্ত রক্ষার যে খরচ, কোটি কোটি টাকা তার বেঁচে যাচ্ছে বছর পর বছর। কারণ ভারতের সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে এই বর্ডার, ঠিক আছে? পাকিস্তানের ওই ওয়েস্ট ফ্রন্টে সে লড়াই করছে, তাহলে তাকে যদি পূর্ব ফ্রন্টে লড়াই করতে হয়, আপনি চিন্তা করেন ভারতের যে তার জাতীয় প্রতিরক্ষার দিক থেকে এটা কত বড় ধরনের একটা একটা বিরাট বোঝা, কত বড় ধরনের ঝুঁকি, আর আমরা 17 কোটি লোক। ফলে আপনি এত বড় সুবিধা ভারতকে দিচ্ছেন যে এখান থেকে কোনো প্রকার আমরা ভারতের যেসব সেন্সিটিভ তার নিরাপত্তার যে সকল দিকগুলো আছে এটাকে আমরা মেনে নিচ্ছি, সে কথা আমরা মেনে নিচ্ছেন, আমি তার বিপক্ষে নই। কিন্তু কথা হচ্ছে আপনি তারই এজেন্টকে, লোকাল এজেন্ট তিনি, শেখ হাসিনা কি আমাদের আসলে প্রধানমন্ত্রী ছিলেন নাকি ভারতের এজেন্ট ছিলেন? আমাদের রাষ্ট্রটা কি একটা টাটানগর ছিল না? এটা তো টাটানগর ছিল। তো এইকে যখন আপনি উৎখাত করে ফেললো ছাত্ররা, তো ভারত তো পাগল হয়ে যাবার কথা। আমি তো মনে করি ভারতের কিচ্ছু রিয়াকশন হয় না সে ধরনের।
ভারত তো প্রথম দিনে পাগল হয়ে যাওয়ার কথা, যুদ্ধ লাগিয়ে দেওয়ার কথা। তাহলে আমরা যারা বাংলাদেশে আছি তাহলে আমাদের তো বোঝা উচিত ছিল আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো কি। সেন্সিটিভ জায়গার মধ্যে একটা যেমন খেয়াল করেন, আজকে সনাতন ধর্মাবলম্বী যারা, এটা একটা কার্ড যেটা ভারত খেলবেই। তা আপনি আমাকে বলেন বাংলাদেশে এই যে খেলবে, আগে থেকে আপনি পরিকল্পনা করবেন, ফলে সেন্সিটিভ ইস্যুটা আপনি কি করে হ্যান্ডেল করবেন। ভূরাজনৈতিক বাস্তবতাকে আমলে নিয়ে লোকের আবেগ বাদ দিন, বাংলাদেশের জনগণ অনেক আবেগের কথা বলতে পারে, আবেগের কথা বাদ দিন। আপনি একটা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আসেন, সে রাষ্ট্রের ক্ষমতায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে আজকে যদি একটা এই যে সনাতন ধর্মাবলম্বীদের কোনো মন্দির যদি হামলা হয়, তারা যেসব দাবি দাওয়াগুলো আপনাকে দিচ্ছে, একটা 8 দফা দাবি দিয়েছে, আপনি যদি তাদেরকে সে দাবি নিয়ে কথা বলবার একটা সুন্দর ইতিবাচক পরিবেশ না করেন, তাহলে তার কি ক্ষতি হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে, ভূরাজনৈতিক ক্ষেত্রে কী ধরনের বিপর্যয় ঘটতে পারে, এবং সামরিক ক্ষেত্রে কী ধরনের বিপদ আপনি টেনে আনতে পারেন, এটা তো ভাবার কথা ছিল উপদেষ্টা সরকারের। এখন আপনি এটা দুর্বল উপদেষ্টা সরকার যদি আপনি রাখেন, তো ও কী করে ভাববে? ও যদি একটা ভাবেও, ও কী করে এটা ইমপ্লিমেন্ট করে বলেন? আপনি তো সে তো উপদেষ্টা মাত্র, সে তো উপদেশ দেবে প্রেসিডেন্টকে, এর বাড়িতে তার কোনো ক্ষমতা নেই। ফলে আপনি আমরা যদি নাগরিকরা নিজেরা না বুঝি যে এই ধরনের সরকার দিয়ে আমি আমার প্রতিরক্ষা দেশকে রক্ষা করতে পারবো না, এই ধরনের একটা সরকার, দুর্বল সরকার, একটা এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটে গেল, একটা দুর্বল সরকার আমরা কায়েম করেছি, তাহলে প্রশ্ন করুন আপনার গণমাধ্যম থেকে যে কারা এটা করলো।